সম্মানিত সুধী এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখতেছেন তাদের সবার প্রতি রইল আমার শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা। আমি এবিএম মোস্তফা কামাল, সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান, গাইবান্ধা গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল। আজকে করোনার এই ক্রান্তিকালীন সময়ে আমাদের শিক্ষার্থীরা ঘরে বসে আছে, মানব সভ্যতা থমকে গেছে। আমরা এই যে শিক্ষার্থীরা ঘরে বসে আছে তাদের সামান্য একটু উপকার করার জন্য হলেও দেশব্যাপী মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশে অনলাইন ক্লাস নেওয়ার ব্যাপারে বিভিন্নভাবে আমরা সারা দেশ থেকে ক্লাস নিচ্ছি। শিক্ষার্থীদের সামান্য হলেও তাতে উপকার হচ্ছে আশা রাখি। তো আজকে আমি জেএসসি পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে অষ্টম শ্রেণী অর্থাৎ জেএসসির বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় বইটির ত্রয়োদশ অধ্যায়ের সামান্য কিছু আলোচনা করব। আমরা জানি যে জেএসসি পরীক্ষা হওয়ার কথা অক্টোবর এর শেষ দিকে। তো এবার যেহেতু সমস্যা একটু ক্রান্তিকালীন সময় যাচ্ছে, সে পরীক্ষাটা হয়তো কিছুটা পিছিয়েও যেতে পারে বা এখনো যেহেতু কোনো সিদ্ধান্ত হয়নি, কিন্তু পড়ালেখা যেহেতু আমাদেরকে চালিয়ে যেতে হবে, তাই আমরা পড়ালেখা করব। সেটা ঘরে বসে হোক বা অনলাইনে হোক, যেভাবেই হোক পড়ালেখাটা আমাদের করে যেতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা তোমরা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো, তারা একটু খাতা কলম নিয়ে বসো। কিছু কিছু জিনিস এখানে সাল বা কিছু পূর্ণ রূপ আছে যেগুলো একটু টুকে রাখতে হবে। আমরা তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় বইটির ত্রয়োদশ অধ্যায় অর্থাৎ 13তম অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। খুবই মজার একটা টপিক, এই টপিকটা আমার খুবই ভালো লাগে। তোমাদেরও আশা রাখি ভালো লাগবে। তোমরা একটু দেখো, আমাদের এই 13তম অধ্যায়ের নামটি হচ্ছে বাংলাদেশ এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগী সংস্থা। এই অধ্যায়ে আমরা মূলত কিছু আঞ্চলিক সহযোগী সংস্থার নাম জানব, এরপর আন্তর্জাতিক সহযোগী সংস্থার নাম জানব এবং তৃতীয় বিশ্বের দেশ কাকে বলে, তারপর ইউনিসেফ, ইউনেস্কো, ইউএনডিপি, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ইউএনএফপিএ এবং হু অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এই সংস্থা সম্পর্কে আমরা ডিটেইলস জানব। এবং একজন জেএসসি লেভেলের শিক্ষার্থী হিসেবে একটা সংস্থা যখন তুমি জানবে, সেটা আন্তর্জাতিক সংস্থাই হোক বা আঞ্চলিক সহযোগী সংস্থাই হোক, সেই সংস্থার কোন কোন তথ্যগুলো তোমার জানা থাকতে হবে। যেহেতু তুমি একজন পরীক্ষার্থী, তাই তোমাকে এটা মাথায় রাখতে হবে যে পরীক্ষার খাতায় কিভাবে উপস্থাপন করলে তুমি ভালো মার্কস ক্যারি করতে পারবে, সেটা তোমাকে মাথায় রেখেই এগিয়ে যেতে হবে। সেগুলো মাথায় রেখে আমরা আজকে এই বিষয়গুলো আলোচনা করব। তো প্রথমেই আসি, আমরা অধ্যায়ের নামটি দেখো, বাংলাদেশ এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগী সংস্থা। তোমরা দেখো এখানে আমরা যখন আঞ্চলিক সহযোগী সংস্থার কথা বলতেছি, অঞ্চল কথাটি দ্বারা আমরা কি বুঝি? দেখো, এই যে সংস্থাগুলোর কথা বলা হয়, এই সংস্থাগুলো তুমি খেয়াল করে দেখো, তোমার গ্রাম বা তোমার এলাকায় কোনো সমবায় সমিতি বা অনেক ধরনের ক্লাব আছে, এগুলো কিন্তু অনেক ব্যক্তিগত সদস্যের উদ্যোগে গড়ে ওঠে। ঠিক তেমনি বিশ্ব পরিমণ্ডলে অনেকগুলো রাষ্ট্র একত্রিত হয়ে এই সংস্থাগুলো গড়ে তোলে। তো যে সংস্থাগুলো কোনো অঞ্চলের কোনো পার্টিকুলার অঞ্চলের কয়েকটি দেশের সমন্বয়ে গড়ে ওঠে, সেগুলোকে বলা হয় আঞ্চলিক সহযোগী সংস্থা এবং তাদের উদ্দেশ্যই থাকে অঞ্চল ভেদে তারা সহযোগিতা করবে। এক্ষেত্রে তুমি উদাহরণ হিসেবে বলতে পারো সার্কের কথা। যেমন এই সার্ক আমাদের সাউথ এশিয়ান অঞ্চলে, তোমরা জানো সাউথ এশিয়ান অঞ্চলের একটি সহযোগী সংস্থা হচ্ছে সার্ক। এরপর তুমি যদি আফ্রিকান ইউনিয়নের কথা বলো বা ইইউ এর কথা বলো, তাহলে সেটা হয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা, কারণ ওটা ওই নির্দিষ্ট অঞ্চলের বা নির্দিষ্ট রাষ্ট্রের গুলোর সহযোগিতাতেই ওটা বেশি কাজ করে থাকে। এরপরে আমরা জানবো, দেখো আন্তর্জাতিক সহযোগী সংস্থা। আচ্ছা, আন্তর্জাতিক কথাটি মানে হচ্ছে যে সংস্থাগুলো সারা বিশ্বের সবগুলো দেশের ওই নির্দিষ্ট সমস্যাকে নিজেদের সমস্যা মনে করে সমাধানের জন্য বা শান্তি স্থাপনের জন্য এগিয়ে যাবে,
তখন সেই সংস্থাগুলোকে বলা হবে আন্তর্জাতিক সহযোগী সংস্থা। বন্ধুরা, তোমরা যারা শিক্ষার্থী বন্ধু আছো, তোমরা এরকম আন্তর্জাতিক সহযোগী দুই একটি সংস্থার নাম কমেন্টে আমাদের কমেন্ট বক্সে লিখো। আচ্ছা জি, ঠিক আছে, আশা রাখছি তোমরা লিখতে পারতেছো। দেখো, আন্তর্জাতিক সহযোগী সংস্থা বলতে আমরা যদি বলি, তাহলে শুরুতেই যে সংস্থার নাম আসে ইউনাইটেড নেশনস। ইউনাইটেড নেশনস আসে, তারপর আসে হচ্ছে তোমার, দেখো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আসে তোমার হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক আসে। এই ধরনের বহু সংস্থা আছে যারা বিশ্বব্যাপী সকল রাষ্ট্রের জন্য কাজ করে থাকে। এরপরে আমরা আসছি তৃতীয় বিশ্বের দেশ বলতে কি বোঝো। আচ্ছা, তৃতীয় বিশ্ব বলতে এখানে থার্ড ওয়ার্ল্ড, ইংরেজিতে এটাকে বলা হয় থার্ড ওয়ার্ল্ড। আমরা পৃথিবীর অনুন্নত, শিল্পায়িত হয়নি এখনো, বা শিল্পায়ন ঘটেনি, বা তথ্য প্রযুক্তির ব্যবহার সেইভাবে হয়নি, এই ধরনের দেশগুলোকে বলি। অর্থাৎ যে সকল দেশ এখনো সেভাবে উন্নয়ন ঘটেনি, সেই সকল দেশকে তৃতীয় বিশ্বের দেশ বলা হয়। আচ্ছা, এই ধরনের তুমি আফ্রিকার বিভিন্ন কান্ট্রির উদাহরণ দিতে পারো, বা আমাদেরও তোমরা উদাহরণ দিতে পারো। আমরাও তৃতীয় বিশ্বের দেশ এখনো। তো উদাহরণ যখন তুমি দিবে, তখন অবশ্যই তুমি হিসেব করে উদাহরণ দিবে। যেমন সোমালিয়া, তুমি সোমালিয়ার কথা বলতে পারো। হ্যাঁ, এরপরে আমরা আসবো আমাদের বিভিন্ন ধরনের সংস্থা নিয়ে। এখন তাহলে এই যে এখানে যে সংস্থাগুলো দেখা যাচ্ছে, আমরা এখানে 6টি সংস্থা দেখেছি। এই 6টি সংস্থা আমাদের এই বইয়ের নির্দিষ্ট ওই পাঠটিতে আমাদের ত্রয়োদশ অধ্যায়ে আলোচনা করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, বলো তো, এগুলো আন্তর্জাতিক সহযোগী সংস্থা নাকি আঞ্চলিক সহযোগী সংস্থা? তোমরা কমেন্ট বক্সে এগুলো লিখে আমাদেরকে জানাও। আচ্ছা, আমরা সংস্থাগুলো আলোচনা করার আগে আমরা শুরুতে বলে নিতে চাই যে এই সংস্থাগুলো কিভাবে কাজ করে, এই সংস্থাগুলোর কি কি তোমার জানা দরকার। খেয়াল করো, তুমি যখন অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী, তোমাকে দেশ সম্পর্কে জানতে হয়, বহির্বিশ্ব সম্পর্কে জানতে হয়। ঠিক তেমনি যখন তুমি এই সংস্থাগুলো সম্পর্কে জানবে, বা এই ধরনের যে কোনো সংস্থা, তখন তোমাকে অবশ্যই ওই সংস্থার পূর্ণ রূপ জানতে হবে, ওই সংস্থাটির প্রতিষ্ঠা কাল জানতে হবে, কত সালে সেটি প্রতিষ্ঠিত হয়েছে সেটি মাথায় রাখতে হবে, সেই সংস্থাটির হেডকোয়ার্টার অর্থাৎ সদর দপ্তর কোথায় সেটি তোমাকে অবশ্যই জানা থাকতে হবে। এরপরে ওই যে নির্দিষ্ট সংস্থা, সেই সংস্থাটির সদস্য সংখ্যা কত, অর্থাৎ সংস্থাটি কত সদস্য নিয়ে গঠিত, এটা অবশ্যই তোমাকে খেয়ালে রাখতে হবে, মাথায় রাখতে হবে। এরপর ওই নির্দিষ্ট সংস্থাটির কার্যাবলী কি কি বা উদ্দেশ্য কি কি। এক একটি সংস্থা কিন্তু এক এক উদ্দেশ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়। এই জন্য উদ্দেশ্যাবলী তোমার ভালোভাবে জানা থাকতে হবে। এই উদ্দেশ্যাবলী যদি তোমার ভালোভাবে জানা থাকতে পারে, তাহলে তুমি পরীক্ষায় যে কোনো সৃজনশীল প্রশ্ন আসলে তুমি সেটা অবশ্যই লিখতে পারবে, লেখার তোমার ক্যাপাবিলিটি গ্রো করবে। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হলো বাংলাদেশের সাথে ওই নির্দিষ্ট সংস্থার সম্পর্ক কি, অর্থাৎ বাংলাদেশের জন্য সেই সংস্থাগুলো বাংলাদেশের উপরে কি প্রভাব ফেলে, বা বাংলাদেশের সাথে তার সম্পর্ক কি, এই জিনিসগুলো তোমার মাথায় রাখতে হবে। পরীক্ষায় অবশ্যই সেটা ওইভাবে আসবে যে ওই নির্দিষ্ট সংস্থাটি বাংলাদেশের উপর কি ভূমিকা রাখে তা মূল্যায়ন করো। এখন তুমি যদি সংস্থাটির কার্যাবলী, উদ্দেশ্যাবলী এগুলো জানো, তাহলে আশা রেখে সেটা লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আমাদের মূল যে 6টি সংস্থা আমাদের পাঠ্য বইয়ে আলোচনা করা আছে, সেই সংস্থাগুলোতে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যা বলছি, এই যে আমরা কথা বলি, তোমরা খেয়াল করে দেখবে বোর্ড বইটা হচ্ছে আমরা যে যাই করি না কেন, পড়াই না কেন, যেভাবেই আমরা তথ্য সংগ্রহ করি না কেন, বোর্ড বইটা হচ্ছে নাম্বার 1। তোমার জন্য সবসময় বোর্ড বইটা হবে একেবারে বাইবেল হিসেবে, তুমি এটাকে কাজ করবে। তুমি ওটাকে অবশ্যই আগে বোর্ড বইটা পড়বে, তারপর আমরা যেগুলো দেখাচ্ছি এগুলো মাথায় রাখবে। খেয়াল করে দেখো, তোমাদের কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা মনে আছে? যদি মনে থাকে কমেন্ট বক্সে জানাও তো, কত সাল থেকে কত সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল? চেষ্টা করো, পারবে। আচ্ছা,
দ্বিতীয় বিশ্বযুদ্ধ খেয়াল করো 1939 সাল থেকে শুরু করে 1945 সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। তাহলে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই 6 বছর ব্যাপী হলো, এই যে বিশ্বযুদ্ধে বহু মানুষ অরক্ষিত হয়ে গেল, বাস্তুহারা হয়ে গেল, সেক্ষেত্রে বিশেষ করে শিশু এবং মহিলারা সবচেয়ে বেশি ভালনারেবল পর্যায়ে চলে গেলেন। এখন বিশ্ব নেতারা চিন্তা করলেন যে এনাদের যদি সুব্যবস্থা না করা যায় তাহলে এরা বহুমুখী সমস্যায় পতিত হবে। সেই উদ্দেশ্যগুলোকে মাথায় রেখে ইউনিসেফ নামে একটি সংস্থা গঠন করা হলো। এই ইউনিসেফ 1946 সালে, খেয়াল করো 1946 অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইমিডিয়েট পরে এটা প্রতিষ্ঠিত করা হয় এবং এর সদর দপ্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে এবং এর সদস্য সংখ্যা হচ্ছে 193টি। এখন খেয়াল করো তোমরা যে এই যে ইউনিসেফ প্রতিষ্ঠিত হলো এর পূর্ণ রূপটা কি? ইউনাইটেড নেশনস চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড। তাহলে জাতিসংঘ, দেখো জাতিসংঘ শিশু তহবিল। তাহলে খেয়াল করো এই সংস্থাটির কাজ ছিল শিশুদেরকে নিয়ে এবং বিশেষ করে শিশু এবং নারীদেরকে নিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে শিশুগুলো বাস্তুহারা হয়ে যায়, অপুষ্টিতে ভোগে, বিভিন্ন সমস্যার পর্যবসিত হয়, তাদেরকে পুনর্বাসন করা এটার কাজ ছিল। পরবর্তীতে 1950 সালে, খেয়াল করো সালটা ছিল 1950, তারপর থেকে এই সংস্থা সারা বিশ্বে দরিদ্র এবং নিপীড়িত শিশুদের এবং নারীদের কল্যাণে কাজ করা শুরু করে। এই সংস্থাটি কিন্তু নোবেল পুরস্কারও পেয়েছিল 1965 সালে। তোমরা সালটা টুকে নাও, 1965 সালে এই সংস্থাটি নোবেল পুরস্কার পেয়েছিল। এখন আমরা আসি আমাদের দ্বিতীয় আন্তর্জাতিক সংস্থায়। তোমরা কি এখনো বুঝতে পারোনি যে আমরা যে সংস্থাগুলো আলোচনা করছি, তোমাদের পাঠ্য বইয়ে যে সংস্থাগুলোর নাম দেয়া আছে, এগুলো সবগুলোই হচ্ছে আন্তর্জাতিক সহযোগী সংস্থা। তাহলে এখন আমরা দেখব ইউনেস্কো, দ্য ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা মাথায় রাখবে অর্গানাইজেশন বানানটি যখন লিখবে এস দিয়েও হয়, জেড দিয়েও হয়। অর্গানাইজেশন বইয়ে যেটা আছে অর্গানাইজেশন জেড দিয়ে সম্ভবত আছে, তোমরা অবশ্যই জেড ব্যবহার করবে, অর্থাৎ বইয়ে যা থাকবে তোমাকে তাই ব্যবহার করতে হবে। যদি তুমি তা না করো তাহলে এটা ভুল হিসেবে ধরা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, খেয়াল করে দেখো আমরা যে পূর্ণ রূপ বললাম, এইখানে এডুকেশন, সায়েন্স, কালচার, এই যে শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি নিয়ে এই সংস্থাটি কাজ করে। তোমার হয়তো মাথায় আছে যে এটা কত সালে প্রতিষ্ঠিত হয়। বন্ধুরা তোমরা কমেন্ট বক্সে জানাও তো এই ইউনেস্কো কত সালে প্রতিষ্ঠিত হয়। তোমরা হয়তো জানো যে এটা 1946 সালে প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরে এটাও প্রতিষ্ঠিত হয় এবং এটার সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের প্যারিসে। তাহলে ফ্রান্সের রাজধানী প্যারিস তোমরা জানো। তাহলে বন্ধুরা এটা শিক্ষা, সংস্কৃতি এবং বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে কাজ করে। আচ্ছা কি রকম কাজ? আচ্ছা তোমরা কি খেয়াল করতে পারো যে আমাদের সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করেছে কোন সংস্থা? নিশ্চয়ই করতে পারো, এটা ইউনেস্কো করেছে। তোমরা কি জানো আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণকে এখন বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে গণ্য করা হয়? এটাও এই ইউনেস্কো কর্তৃক ঘোষিত। তোমরা কি জানো আমাদের জামদানি, আমাদের পাহাড়পুর, তারপর আমাদের হচ্ছে আরো অন্যান্য যে আছে, বিশেষ করে আমাদের মাতৃভাষা বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 21শে ফেব্রুয়ারিকে ঘোষণা করেছে এই ইউনেস্কো। তাহলে খেয়াল করে দেখো যে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, একজন বাঙালি হিসেবে তুমি মনে করো, অনুমান করার চেষ্টা করো যে ইউনেস্কোর কত বড় সম্পর্ক আছে বাংলাদেশের উপরে। ঠিক ইউনেস্কো এই কাজগুলোই করে থাকে, বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ করে, বিশ্ব ঐতিহ্যের যে জিনিসগুলো বিলুপ্ত প্রায় সেগুলোকে সংরক্ষণের ব্যবস্থা করে,
সেই দেশের সরকারকে সহযোগিতা করে, নীতি প্রণয়নে সহযোগিতা করে। এই জিনিসগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। প্রিয় বন্ধুরা, আমরা এখন যাচ্ছি আমাদের তৃতীয় সংস্থা। আমাদের তৃতীয় সংস্থাটির নাম হচ্ছে ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো ডেভেলপমেন্ট কথাটির অর্থ হচ্ছে উন্নয়ন, প্রোগ্রাম কথাটির অর্থ হচ্ছে কর্মসূচি বা কর্মপরিকল্পনা। এই যে ইউএনডিপি, এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় 1965 সালে এবং এটার রাজধানী হচ্ছে নিউ ইয়র্ক শহরে, মার্কিন যুক্তরাষ্ট্রে। তোমরা খেয়াল করে দেখো যে ইউএনডিপি যে উন্নয়নমূলক কর্মসূচিগুলো নেয় তার মধ্যে সর্বপ্রথমে রয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। অর্থাৎ সারা দুনিয়ায় যেসব রাষ্ট্রে গণতন্ত্র নেই বা ভঙ্গুর গণতন্ত্র আছে, বা যেসব দেশে ন্যায় বিচার নেই বা মানবাধিকার সমুন্নত রাখা হয়নি, সেই সব দেশে এই সকল বিষয় তারা মাথায় রেখে সেই দেশের সরকারের সাথে কাজ করে। এটা হচ্ছে ইউএনডিপির মূল কাজ। এরা ওই দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বোর্ড বইটা অবশ্যই ভালো করে পড়বে, তাহলে এটা আরো বিস্তারিত জানতে পারবে। এখন আমরা যাব আমাদের যে সংস্থাগুলো আছে তার চতুর্থ সংস্থায়। খেয়াল করে দেখো, আমাদের চতুর্থ সংস্থাটির নাম আমরা দেখছি ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। খেয়াল করো, বিশ্ব খাদ্য সংস্থা, এটাকে বলা হয় বিশ্ব খাদ্য সংস্থা। তাহলে এই বিশ্ব খাদ্য সংস্থা এটা প্রতিষ্ঠিত হয় 1945 সালে। দেখো, এটাও কিন্তু একেবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, একেবারে শেষ যুদ্ধ শেষ হয়নি সেই সালে। তাহলে খেয়াল করো, এই সদর দপ্তর, এই সংস্থাটির সদর দপ্তর রয়েছে রোমে। তোমরা জানো ইতালির রাজধানী রোম, সেই রোম শহরে রয়েছে ফাও, এটাকে বাংলায় অনেকে বলে ফাও। এই ফাও এর রাজধানী, ফাও এর সদর দপ্তর হচ্ছে ইতালির রাজধানী রোমে। তাহলে এর পূর্ণরূপ হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। প্রিয় বন্ধুরা, শিক্ষার্থী বন্ধু, তোমরা যখন এই কোশ্চেনগুলো আনসার করবে তখন অবশ্যই একটু একটা জিনিস মাথায় চিন্তা করবে যে এর পূর্ণ রূপ যেটা আছে, এই পূর্ণ রূপের সাথে কিন্তু এর কার্যাবলীর কিছুটা সম্পর্ক আছে। তাহলে বোঝা যাচ্ছে যে এটা খাদ্য এবং কৃষি নিয়ে কাজ করবে। তাহলে ফুড মানে হচ্ছে খাদ্য আর এগ্রিকালচার মানে হচ্ছে কৃষি। আচ্ছা, তাহলে কি কাজ করবে? এখন কথা হলো যে এই সংস্থাটি নিশ্চিত করবে যে কোনো দেশের নাগরিক খাদ্য অভাবে ভুগতেছে কিনা, বা যখন মহামারী বা খাদ্য সংকট দেখা দেবে, তোমরা জানো এই যে করোনার সময় এখন প্যান্ডেমিক আকারে ছড়িয়ে গেছে, এই যে অনেকে বলতেছে সামনে দুর্ভিক্ষ হবে, তাহলে সেই দুর্ভিক্ষে অবশ্যই যখন খাদ্যের অভাব দেখা দেবে তখন, অথবা যখন কোনো বড় ধরনের বন্যা, খরা, জলোচ্ছ্বাস বা প্রাকৃতিক বিপর্যয় যেগুলো নেমে আসে মানব জাতির উপরে, তখন অনেক এলাকার ফসল মারা যায়। তখন সেই এলাকার মানুষের বা সেই দেশের সরকারকে খাদ্য কর্মসূচি নিতে এবং খাদ্য কর্মসূচি প্রণয়ন করতে এবং ওই দেশের সরকারকে উন্নত দেশ কর্তৃক সেই খাদ্যের সমস্যা সংকট দূরীকরণে অনেক সহযোগিতা করে থাকে এই ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। এই এগ্রিকালচারের ক্ষেত্রে তারা উন্নত দেশ থেকে টেকনোলজি বাইপাস করে অনুন্নত দেশগুলোতে দিয়ে থাকে, যার কারণে অনুন্নত দেশেও এর অনেকটা প্রভাব পড়ে, খাদ্য উৎপাদন বেড়ে যায় এবং যারা অপুষ্টিতে ভোগে, এই খাদ্যের অভাবে ভোগে, তারা সেখান থেকে উপকৃত হয়। তাহলে বোঝা যাচ্ছে যে এই ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের মূল উদ্দেশ্য হলো কোনো যেন খাদ্যাভাব না হয় সে ব্যবস্থা করা এবং কৃষির সাথে জড়িত তথ্য প্রযুক্তি বা প্রযুক্তিগত বিষয়গুলো অন্য অন্য দেশকে, বিশেষ করে গরিব তৃতীয় বিশ্বের দেশকে দেয়া এবং সেই টেকনোলজি দিয়ে সাহায্য সহযোগিতা করা, যাতে করে তাদের খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় এবং এই অপুষ্টিজনিত সমস্যা দূর হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আমাদের সংস্থাগুলোর পঞ্চম সংস্থা নিয়ে আলাপ করব। পঞ্চম সংস্থা হচ্ছে আমাদের পঞ্চম সংস্থা, দেখো WHO, অনেকে এটাকে হু বলে। আচ্ছা,
এই হু বলতে আমরা বুঝি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। প্রিয় বন্ধুরা, তোমরা খেয়াল করো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমরা বলছি, তোমরা খেয়াল করে দেখো, এই যে করোনাকালীন সময়ে তোমরা অবশ্যই টিভির পর্দায় দেখো, চোখ রাখো, সেখানে বাংলাদেশ সরকারের IEDCR এর পক্ষ থেকে বিভিন্ন ধরনের সংবাদ সম্মেলন করা হয় এবং জানিয়ে দেওয়া হয় প্রতিদিনকার তথ্য। তোমরা যদি আরেকটু খেয়াল করে দেখো, দেখবে যে এই WHO যে প্রধান, তিনিও কিন্তু সংবাদ সম্মেলন করে এই ধরনের বিশ্বব্যাপী কোথায় কোথায় সমস্যা এবং কি কি করা যায় সেই বিষয়গুলো জানিয়ে দেন। তাহলে বোঝা যাচ্ছে যে বিশ্বে যখন কোনো রোগ মহামারী আকারে দেখা দেয় বা যখন কোনো সংকট, স্বাস্থ্যজনিত সংকট দেখা দেয়, তখন এই সংস্থা এগিয়ে আসে। তাহলে খেয়াল করো তো, আমাদের এই যে WHO, তাহলে আমাদের বহুমুখী স্বাস্থ্য সমস্যা আছে। যেমন ধরো আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের হুপিং কাশি, তারপর হচ্ছে টিটেনাস, হাম, ডায়রিয়া, ডিপথেরিয়া, এই যে কলেরা, টাইফয়েড, এগুলো কিন্তু এক সময় খুব মহামারী আকারে রোগ ছিল। তোমরা হয়তো জানবে না, তোমাদের আব্বু আম্মুকে জিজ্ঞেস করলে হয়তো বলে দিবেন। তো এই জিনিসগুলো কিন্তু এখন আমাদের দেশে ততটা মহামারী আকারে নেই, কিন্তু তোমরা হয়তো খেয়াল করে দেখবে বা শুনতে পারবে যে আফ্রিকার অনেক দেশে কিন্তু এই রোগগুলো এখনো মহামারী আকারে আছে। এই রোগগুলো নিয়ে কাজ করে এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবং যে সকল দেশ এই রকম স্বাস্থ্য সংকটজনিত সমস্যায় ভুগতে থাকে, তাদেরকে টেকনোলজি বা অন্যান্য সকল ধরনের নীতি প্রণয়নের সহ সকল ধরনের হেল্প করা এই WHO কাজ। এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল 1948 সালের এপ্রিল মাসের 7 তারিখ। তোমরা হয়তো জানো যে 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে জাতিসংঘ ঘোষণা করেছে। তাহলে এই যে এই সংস্থাটি WHO, এটার সদর দপ্তর কোথায় বলতে পারবে? তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও তো বন্ধুরা। এটা সদর দপ্তর যারা লিখেছো ভালো, আমি বলে দিচ্ছি, এটা সদর দপ্তর হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভায় হচ্ছে WHO এর সদর দপ্তর। মনে রাখবে খুব ভালোভাবে যে 7ই এপ্রিল 1948 সালে এটা প্রতিষ্ঠা এবং এটার সদর দপ্তর হচ্ছে জেনেভায়। আমরা এখন সর্বশেষ যে সংস্থাটি আলোচনা করব, খেয়াল করো, UNFPA। যারা বোর্ড বইটা পড়েছো, যদি পড়ে থাকো হয়তো ইতিমধ্যেই নিজের মনের মধ্যে এটা পূর্ণ রূপ বলতে পেরেছো। খেয়াল করো যে UNFPA, দ্য ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড, অর্থাৎ বিশ্ব, দেখো এটা জাতিসংঘ জনসংখ্যা তহবিল বলা হয়, জাতিসংঘ জনসংখ্যা তহবিল। তোমরা হয়তো জানো না যে এই সংস্থাটির পূর্বে কিন্তু আরেকটা নাম ছিল, দ্য ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস। সেই নামটি বিলুপ্ত হয়ে নতুন নামকরণ করা হয়েছে, সেই নামটি হচ্ছে ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড, জাতিসংঘ জনসংখ্যা তহবিল। আচ্ছা, তোমরা একটু অনুধাবন করার চেষ্টা করো তো নিজের থেকেই, যে এই যে UNFPA এর কার্যাবলী কি কি হতে পারে, যেহেতু জনসংখ্যা কথাটি এখানে যুক্ত আছে। খেয়াল করে দেখো, তোমরা কি জানো এক্সপেক্টেড পপুলেশনস কাকে বলে? একটা দেশের টেরিটরি বা তার ল্যান্ড বা তার যে আয়তন, সেই আয়তন অনুসারে সেই দেশটা কতটুকু মানুষের ধারণ ক্ষমতা সেখানে থাকে বা জীবনমান উন্নয়ন করবে, কত মানুষ সেখানে বসবাস করার উপযোগী, সেই জিনিসগুলো ডিটারমাইন করে এই UNFPA। এখন তোমরা খেয়াল করো যে আমরা এই যে স্বল্প আয়তনের বাংলাদেশে 16 কোটির অধিক মানুষ আমরা বসবাস করি। আচ্ছা, এই যে অধিক জনসংখ্যা, জনবহুল এই দেশ, যার কারণে আমাদের নানামুখী খাদ্য সমস্যা, স্বাস্থ্য সমস্যা, মৌলিক শিক্ষা সমস্যা, মৌলিক যে সমস্যাগুলো আছে সবগুলো এখানে লেগেই থাকে। তাহলে এই যে জনসংখ্যা, এগুলা রোধ করার জন্য আমাদের দেশের সরকার জনসংখ্যা নীতি প্রণয়ন করেছে। এই জনসংখ্যা নীতি যখন প্রণয়ন করে, তখন সেই জনসংখ্যা নীতি প্রণয়ন করতে সহযোগিতা করে এই UNFPA। এবং জনসংখ্যার কোনো সমস্যা দেখা দিলে বা অত্যধিক জনসংখ্যা হলে বা পরিবার পরিকল্পনা গ্রহণ করতে হলে
কি পরিমাণ করতে হবে বা কত অনুসারে হবে সেই সকল বিষয়ে পরিসংখ্যান পাওয়া যায় এই ইউএনএফপিএ থেকে। তোমরা হয়তো জানো যে আমরা যেমন আমাদের দেশে আদমশুমারি করি, পপুলেশন গণনা করা হয় আমাদের দেশে, ঠিক সেই রকম ইউএনএফপিএ কিন্তু তারা সারা বিশ্বের জনসংখ্যা নিয়ে একটা পরিসংখ্যান প্রকাশ করে। এই যে পরিসংখ্যান প্রকাশ করে, এটার উদ্দেশ্যটাই হলো যে কোন দেশে কত জনসংখ্যা, কাদের জীবনমান কেমন। তাহলে লিভিং স্ট্যান্ডার্ড বাড়ানোর জন্য ঠিক এই ইউএনএফপিএ প্রত্যেকটি দেশকে, পৃথিবীর সকল দেশকে তারা সহযোগিতা করে থাকে কিভাবে বাড়ানো যাবে, জনসংখ্যা, কাম্য জনসংখ্যা কতটুকু বা কি অবস্থায় আছে সেগুলো জানান দেয়। এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল 1969 সালে এবং এটার সদর দপ্তর নিউ ইয়র্ক শহরে, আমেরিকার নিউ ইয়র্ক শহরে। তোমরা হয়তো জানো আমেরিকার অপর নাম মার্কিন যুক্তরাষ্ট্র। এই বিষয়টা একটু মাথায় রাখবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে এই সংস্থাটি ইউএনএফপিএ সদর দপ্তর আছে। আচ্ছা, এখন এই যে আমরা এই সংস্থাগুলো দেখো, ম্যাক্সিমাম সংস্থার সাথে ইউএন কথাটি আমরা দেখতে পাচ্ছি। ইউএন মানে হচ্ছে ওই সংস্থাটি জাতিসংঘ কর্তৃক পরিচালিত এবং ওটার দেখাশোনার ভার জাতিসংঘ। আচ্ছা, তোমরা প্রিয় বন্ধুরা তাহলে বলতে পারো যে এই সংস্থাগুলো চলে কিভাবে? তোমরা কি জানো? খুবই আশ্চর্যের বিষয়। এই টপিকটা এই কারণেই বলেছি মজার, যে এই সংস্থাগুলো চলে কিভাবে। দেখো, যতগুলো মেম্বার স্টেট আছে, যতগুলো সদস্য রাষ্ট্র এটার আছে, সেই সদস্য রাষ্ট্রগুলো একটা নির্দিষ্ট পরিমাণে চাঁদা সেখানে জমা দেয়। দেওয়ার পরে ওই সংস্থা ওই চাঁদাগুলো ডিস্ট্রিবিউট করে কোথায় কোথায় কি সংকট আছে সেই সংকটগুলো পরিচালনা করার জন্য, এবং যারা এর পরিচালনায় থাকেন তাদের কিছু বেতনাদি ওখান থেকে দেওয়া হয়। তোমরা হয়তো খেয়াল করে থাকবে যে এই সংস্থাগুলো, প্রত্যেকটা সংস্থার কিন্তু পৃথিবীর অনেক দেশে জনসংখ্যা অনুসারে সেখানে আবার শাখা অফিস পরিচালনা করে। আমাদের বাংলাদেশেও কিন্তু এই অধিকাংশ সংস্থার একটা শাখা অফিস আছে, সেখান থেকে তারা এই আমাদের দেশের যে সমস্যাগুলো তারা এখান থেকে অবজারভেশন করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যখন পরীক্ষায় প্রশ্ন আসবে, প্রশ্নগুলো হবে এরকম যে বাংলাদেশের উন্নয়নে বা বাংলাদেশের সাথে ইউএনডিপি এর সম্পর্ক কি, বা ইউএনডিপির ভূমিকা কি রকম, বা বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপির প্রভাব কতটুকু আলোচনা করো, ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো বা এর স্বরূপ তুলে ধরো। উদ্দীপকের আলোকে এবং পাঠ্য বইয়ের আলোকে তোমাকে তুলে ধরতে হবে। ঠিক এভাবে প্রত্যেকটা সংস্থার কিন্তু বাংলাদেশের উপরে কিছুটা কিছুটা ভালো প্রভাব আছে। এই প্রভাবগুলো তোমরা একটু পড়ে নেবে, আর যে ভিডিওটা দরকার হয় তোমরা বারবার দেখবে। দেখলে আশা রাখি এই জিনিসগুলো তোমার উপকারে আসবে। আমাদের সকল প্রচেষ্টা হচ্ছে তোমাদের জন্য। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন ঘরবন্দি গৃহবন্দী হয়ে আছো, আমরা জানি। যেহেতু ক্রান্তিকাল, আমাদের করার কিছুই নেই, তাই এই যে সামান্য প্রচেষ্টাটুকু আমরা নিচ্ছি, আশা রাখি এটুকু তোমাদের জন্য উপকারে আসবে। তো তোমরা এই সংস্থার এই বিষয়গুলো ভালোভাবে মাথায় রাখবে এবং একটু একটু করে স্টাডি করবে। পড়ালেখা যেহেতু বন্ধ করা যাবে না, সুদিন একদিন ফিরবেই। আশা রাখি সেই দিন আমরা সবাই আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসব। সেই পর্যন্ত আর এই ক্লাস কেমন লাগলো, এই সামান্য আমার এই আলোচনা থেকে যদি কিছুটা উপকৃত হও জানাবে। হয়তো এটা পরবর্তীতে আমার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং আমি আরো এরকম নতুন নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থেকো, তোমাদের শুভেচ্ছা রইল। আশা রাখি ভালো থাকো এবং আশা রাখি তোমাদের উপকার হবে। খোদা হাফেজ।